বাচ্চাদের অতিরিক্ত দুষ্ট, অস্থিরতা, চঞ্চলতাকে আমরা অনেক সময় ভেবে থাকি যে এটা খুব স্বাভাবিক, কিন্তু বাচ্চাটা হয়তো স্ট্রাগল করছে। আই এম নট গুড এনাফ, মেবি আই এম আ ফেইলিয়ার, আই এম আ লুজার। এই জিনিসগুলো তখন তার মাথায় ঘুরতে শুরু করে। ওদেরকে আমরা বলতে থাকি তুমি আমাকে কেয়ার করো না, এই জন্য তুমি আমার কথা শোনো না, বাট সে হয়তো মনোযোগী রাখতে পারছে না, সে জোন আউট হয়ে যাচ্ছে। ছদ্মনাম শাফি। ওনার 30 বছর বয়সে হঠাৎ করে একদিন ওনার কাছে মনে হচ্ছে যে আই এম নট ডুইং ইনাফ, এবং আমি কমপ্লিটলি একজন লুজার, আমি একজন ফেইলিয়ার। আমার সমসাময়িক মানুষরা আমার মতোই পোটেনশিয়াল নিয়ে কি সুন্দর সব কিছু ম্যানেজ করে ফেলে, ওরা কি সুন্দর সোশ্যালাইজ করতে পারে, কিন্তু আমি জাস্ট 3 ঘন্টা সোশ্যালাইজ করার পরে মনে হয় কি আমি ড্রেইনড আউট হয়ে গিয়েছে, আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। ওরা কি সুন্দর ছুটি ম্যানেজ করে মি টাইম ম্যানেজ করতে পারে, আর আমি একটা কাজ শেষ করতে না করতে আমার আরেকটা কাজ চলে আসে, এবং আমি অসম্ভব স্লো মনে হচ্ছে, আমি কিছুই ম্যানেজ করতে পারি না, আমি খুবই মেসড আপ একটা লাইফে আছি। এবং ঠিক আছে, আমি সাইক্লিং করছি, আমি মোটামুটি আমি ফিট থাকার চেষ্টা করি, বা আমার স্ত্রীকে নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমি আসলে স্ট্রাগল করি। এবং আমি যেটা একটু বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার 26 বছর বয়সে আমার ADHD ডায়াগনোসিস হয়েছিল। ও মাই গড! ওই ডায়াগনোসিসটার পরে ডেফিনেটলি আমি বলবো যে আমি চশমা ছাড়া আমার জীবনটাকে যেরকম দেখি, আর চশমাটা পরার পরে আমি জীবন মানে এখন আশেপাশে এত সুন্দর পরিষ্কার দেখি, ঠিক ওই রকম লাগে। আমার এই 26 বছর পর্যন্ত আমার লাইফের যে স্ট্রাগলগুলো ছিল ওগুলো সবগুলো আমার কাছে মেক সেন্স করে। এবং কাইন্ড অফ ছোটোবেলায় তো আমাকে সবাই বলতো আমি প্রচণ্ড ইনঅ্যাটেন্টিভ একটা বাচ্চা, আমি স্থির হয়ে বসতেই পারি না, আমার মানে অর্ধেক কথা শোনার আগেই আমার কথা বলতে ইচ্ছা করে। একটা পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন উত্তর পুরা না পড়ে আমি পরীক্ষা দিয়ে চলে আসতাম। মানে আমি মেবি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হব, এই কারণেই পরীক্ষায় ভালো করে আসছি, এই জন্য ভালো একটা ভার্সিটিতে পড়ে এখন জব করতে পারতেছি, বাট আমি জানি না আমি এটা কেমনে করছি। বাট আমি সবসময় এরকম প্রশ্নের উত্তর ছেড়ে দিতাম, এবং কেউ কোনো কথা বলতে গেলে অর্ধেক সময় তো আমি কই হারাই গেছি আমি নিজেও জানি না, উনিও জানে না, আমিও জানি না, কিন্তু আমি কিন্তু আপনার দিকে তাকায় থাকবো। সবসময় দেখা যায় যে আমি খুব একটুতে রেগে যেতাম, উত্তেজিত হয়ে যেতাম, অনুভূতিগুলো ম্যানেজ করতে পারতাম না। সবাই হয়তো এতটুকু রিয়াকশন দেয়, আমি এতখানি রিয়াকশন দিই। মন খারাপ লাগতো, একা একা থাকতাম, কোনো ফ্রেন্ড হতো না, তো আউটলায়ার হিসেবেই থাকতাম, কেউ মিশতেও নিত না, দলেও নিত না খেলতে, কারণ যে আমি লাইন মেনটেন করতাম না, আমি কাইন্ড অফ মানে ম্যানেজ করতে পারতাম না ইমোশনগুলা। আর মানে দেখা যেত আমি হারায় যাইতাম, মানুষ বুলিও করতো, আর বড়রা তো বিরক্তও থাকতো, সবাই বলতো দুষ্ট বাচ্চা, চঞ্চল বাচ্চা, বেয়াদব বাচ্চা, কথা শুনি না। সো আমার লাইফটা একটা রোলার কোস্টার রাইড ছিল। বাট 26 বছরে যখন এই ডায়াগনোসিসটা আসলো, আমি তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কেন আমার এরকম হতো, কেন আমার জীবনটা এরকম হয়ে আসছে। এবং এরপরেও ডায়াগনোসিসের পরেও ডেফিনেটলি আমি ডক্টর দেখিয়ে ভালো আছি, আমি ট্রিটমেন্ট নিচ্ছি, বাট স্টিল আই এম স্ট্রাগলিং। এবং আমার স্ট্রাগলটা আসলে শেষ হচ্ছে না, কি করব বুঝতে পারি না। এই প্রশ্নগুলো আমরা অহরহ পাই, এবং আমি বেসিক্যালি এটা আমার কোনো পেশেন্টের গল্প আপনাদেরকে বলিনি। আমি যেটা করেছি এটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটার যে ক্রাইটেরিয়াগুলো থাকে এটা আমি আপনাদেরকে গল্পের ছলে বর্ণনা করেছি। এবং যেহেতু ADHD একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা ছোটোবেলা থেকেই এই অসুখটা হয়ে থাকে, এবং বাচ্চাদের অতিরিক্ত দুষ্ট, অস্থিরতা, চঞ্চলতাকে আমরা অনেক সময় মানে ভেবে থাকি যে এটা খুব স্বাভাবিক, কিন্তু বাচ্চাটা হয়তো স্ট্রাগল করছে, এবং স্ট্রাগলটা হয়তো এই ADHDতে সে আক্রান্ত। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা তো আনডায়াগনোজ থাকছে, কাজেই মানুষটা তো বড় হচ্ছে। এবং আরও যে ব্যাপারটা হয়, হয়তো এই ছেলে মেয়েগুলো যেটা হয়, বাবা মার একটা প্রেশার থাকে, মা বা যিনি প্রাইমারি কেয়ার গিভার দৌড়ের উপরে রাখে, পড়তে হবে, ভালো করতে হবে, এই বেশিক্ষণ ঘুমাও না, এই এটা করো ওটা করো, কন্টিনিউয়াস একটা ডিরেকশন দিতে থাকে, তার লাইফটাকে অর্গানাইজ করে দিতে থাকে। এই কারণে তারা কিন্তু স্কুল কলেজ পর্যন্ত ভালো করে। ভার্সিটি লাইফে ওঠার পরে যারা বাবা মার কাছে থাকে, এবং বাবা মা যদি আসলে পুশটা দিতে থাকে তখনও তারা ভালো করতে পারে, কিন্তু যারা বাবা মার কাছ থেকে দূরে চলে যায় তখন কিন্তু আসলে তারা আর জিনিসটা ম্যানেজ করতে পারে না। অনেক ক্ষেত্রেই তারা লাইফে কোপ করার জন্য ড্রাগ অ্যাবিউজ করা স্টার্ট করে, বিভিন্ন রকম অ্যাডিকশানে জড়িয়ে যায়, কন্টিনিউয়াস সেলফ হার্মে চলে যায়, এবং আস্তে আস্তে করে পুরোপুরি একটা ডিরেল লাইফে চলে যায়, অনেকে সুইসাইডও করে ফেলে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে ছোটোবেলাতে বা আর্লি ডায়াগনোসিসটা যদি হতো, সে যদি তার লাইফটা বুঝতে পারতো, তখন সে আসলে কখনো
ওই গল্পে মিস্টার শাফি যেরকম স্ট্রাগলটা করেছিল, স্ট্রাগলটা সে করতো না। এবং এখানে যে জিনিসটা হয়, দেখেন একজন মানুষ যার অ্যাকচুয়ালি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এবং যে আসলে নিউরোটিপিক্যাল একজন পার্সন, মানে একজন সুস্থ মানুষ এবং এডিএইচডি সম্পন্ন মানুষ, দুজনের পোটেনশিয়াল সেম, দুজনের বুদ্ধিমত্তা একই, কিন্তু তার ওই যে মনোযোগ রাখতে পারছে না, ইনঅ্যাটেনশন টাইপ এবং হাইপার অ্যাক্টিভিটি টাইপ, এই দুইটা টাইপ থাকে। সো এই দুটা নাম শুনে আমরা বুঝতে পারছি এক সে স্থির থাকতে পারে না, আরেকটা দিকে সে মনোযোগ রাখতে পারছে না। এবং এই কারণেই প্রবলেম যেটা হয়ে যায়, সে আশেপাশের মানুষদের সাথে না নিজেকে তুলনা করার চেষ্টা করে। যেই লাইনটা দিয়ে শুরু করলাম, আই এম নট গুড এনাফ বা মেবি আই এম আ ফেইলিয়ার, আই এম আ লুজার, এই জিনিসগুলো তখন তার মাথায় ঘুরতে শুরু করে। এবং আসেন আজকে আমরা দেখি যে এডিএইচডি কীভাবে আমাদের কাছ থেকে আমাদের এনার্জিটা চুরি করে নিয়ে চলে যায় এবং আমাদেরকে একটা লুজার লাইক ফিলিং দিয়ে দেয় এবং আমাদের সেলফ কনফিডেন্স একেবারে ভেঙে ধ্বংস করে চুরমার করে ফেলে। ফার্স্ট অফ অল দেখেন একজন মানুষ যে মনোযোগ রাখতে পারে না, আপনি ধরে নেন এডিএইচডির একজন মানুষের ব্রেইনে একটা বিগ স্ক্রিন যেখানে 10টা চ্যানেল একসাথে চলছে এবং সে সবগুলো স্ক্রিন লাফ দিয়ে দেখার চেষ্টা করতেছে, কোনোটাই স্থির থাকতে পারছে না, তার সবই দেখতে ইচ্ছা করছে। সো ওই মানুষটার মাথার ভিতরে এত কিছু চলে বা সে মনোযোগ রাখতে পারে না, সে বিভিন্ন দিকে তার চোখ চলে যায়। আর আরেকজন মানুষ যে কিনা হ্যাঁ ডিস্ট্র্যাক্টেড হন বা যাই হন না কেন, তারপরও সে কিছুটা ফোকাস রাখতে পারে, কনসেন্ট্রেশন রাখতে পারে। এই মানুষ দুটার কাজে কে বেশি স্লো থাকবে? ডেফিনেটলি এডিএইচডি সম্পন্ন মানুষটা, ওনার একটা কাজ করতে 4 ঘন্টা লেগে যাবে, যেখানে সাধারণ মানুষের কাজটা 1 ঘন্টা লাগবে। কেন এটা হচ্ছে? কারণ এই মানুষটা যেটা দেখা যায় যে সে হয়তো তার একটা পরীক্ষা কালকে সকালে, আজকে রাতে সে পড়তে বসবে, পেন্সিল কলম নিয়ে তার বইটা, নোটটা, গাইডলাইনটা নিয়ে সে পড়তে বসবে। বাট আমরা এই জিনিসটাই করবো, টেবিলে বসে যাও, বাট সে কিন্তু এটা করবে না। সে যেটা করবে, খাতা আনার পরে হঠাৎ করে তার মনে হবে আমার পানি খাওয়া লাগবে, সে দৌড় দিয়ে পানি খাইতে যাবে। তারপরে পানি খাওয়া থেকে সে গল্প শুরু করে দিবে, ও পরীক্ষা ছিল পড়তে হবে। কিছুক্ষণ পরে সে আবার আসছে, ও কলম তো আনিনি, কলমটা আনতে হবে, যাই এখানে কলমটা আবার আরেকজনের কাছ থেকে গিয়ে নিয়ে আসি। কলমটা আনতে গিয়ে সে আবার কী করবে, হারায় যাবে। সে হয়তো কোনো কিছু একটা সাইনবোর্ড দেখছে, একটা বই দেখছে বা একটু মোবাইল দেখছে, ঢুকে গেল। মোবাইল এদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট মানে ডিস্ট্রাকটিভ একটা জিনিস। কারণ এই মানুষগুলা আর কিছুতে মনোযোগ রাখতে না পারলেও তাদের যে কাজগুলো করতে ভালো লাগে বা যেগুলো খুব অ্যাডিকটিভ, অলরেডি শুরুতে বলেছি, ওগুলো কিন্তু তারা খুব একেবারে ঘন্টার পর ঘন্টা করতে পারে। সো মোবাইলে তার যে একটা শর্ট টার্ম স্টিমুলেশন আসে, মাইন্ডলেস স্ক্রলিং করতে থাকে, সো ওটার ভিতরে সে হারায় যাবে এবং অনেকক্ষণ পরে তার খেয়াল আসবে, ও আচ্ছা আমার ওটা করার দরকার ছিল। এবং তারপরে হয়তো কলম নিয়ে সে পড়তে বসবে, একটা নোট তার দরকার, নোটটা নাই কেন, কই রাখছি, ওটা খুঁজতে গিয়ে হয়তো তার মনে হলো, ও মা আমার খাতার পিছনে দেখে আমি একটা হাঁস আঁকাইছিলাম, ওই হাঁসের লেজটা কেন দেইনি। খেয়াল করেন, সে কিন্তু এখন মোবাইলও না, তার হাতে আর সময় নাই, সে হয়তো তার ঘুমানো দরকার, সে ওই সময় হাঁসের লেজ আঁকাইতেছে খুব সুন্দর করে, মনোযোগ দিয়ে হাঁসের লেজ আঁকাচ্ছে, আবার একটু কালার দেওয়ার চেষ্টা করবে, যেটা একটা সাধারণ মানুষের কাছে কী মনে হবে, সিলি কাজ কেন করতেছে, বাট ওই সময় ওটা তার কাছে খুব ইন্টারেস্টিং, এটা খুব মজা লাগতেছে। নট নেসেসারি এটা শুধু ডেডলাইন আছে দেখে সে এরকম করছে। এটা যদি একটা র্যান্ডম একটা কাজও হতো, তাও সে এভাবে করে ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। এবং আরও যদি আমরা দেখি যে এই মানুষগুলোকে এর জন্য আমরা খুব মেসড আপ একটা লাইফে দেখি, খুব মেসি দেখি, আমরা তাদেরকে নামকরণ করে ফেলি যে তুমি খুব স্লো, তুমি খুব মেসড আপ, তোমাকে একটা কাজ করতে বলে তুমি কখনো শোনো না। অভিযোগের পাহাড় ওই মানুষগুলোর প্রতি আমাদের, ওদেরকে আমরা বলতে থাকি তুমি আমাকে কেয়ার করো না, এই জন্য তুমি আমার কথা শোনো না। বাট সে হয়তো মনোযোগী রাখতে পারছে না, সে জোন আউট হয়ে যাচ্ছে এবং আমরা বলছি তুমি মোবাইল তো ঠিকই দেখতে পারো কিন্তু তুমি আমার কথা শুনতে পারো না, তাকে আমরা ব্লেম করে ফেলছি। এবং যেহেতু মানুষটা আসলেই জানে না তার কি এডিএইচডি আছে নাকি, হয়তো ভেতরে ভেতরে সে অনুভব করে যে আমার ফ্রেন্ড যতটুকু পড়ে আমি ওইটুকু পড়তে আমার কেন এত সময় লাগে, কিন্তু ওর বুদ্ধি আমার বুদ্ধি তো সেমই, ও যে জিনিসটা বুঝতে পারতেছে ওটা আমিও বুঝতে পারতেছি, বাট আমাদের রেজাল্টটা কেন সেম হচ্ছে না। এবং এই মানুষগুলো অনেক সময় আনডায়াগনোসড থাকে। কেন আনডায়াগনোসড থাকে? যে মিস্টার শাফির কথা বললাম গল্পের ছলে, এই যে দেখেন আমাদের যেটা হয়, আশেপাশে বাচ্চাগুলো খুব দুষ্ট, অনেক দুষ্ট বাচ্চা, চঞ্চল বাচ্চা, ও আছে এর বংশেই এরকম দুষ্ট চঞ্চলতা আছে, সো ও তো একটু হবেই, এটা বাদ দেন। ডাক্তারের কাছে যাচ্ছে, তারপরেও ডাক্তাররা হয়তো বলছে না এটা কিছু না, একটু খেলাধুলা করান, বাচ্চার এনার্জি বেশিটা খরচ হয়ে গেলেও ঠিক হয়ে যাবে। এবং আরও যে জিনিসটাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তো আমরা বাঙালিরা তো মা বাবারা পড়াশোনা নিয়ে অনেক বেশি আমরা মানে খুব কনসার্ন থাকি, বাচ্চাকে আমরা সবসময় অর্গানাইজ করতে থাকি, একটু আগেই তো বলছি। সো ওই রকম অর্গানাইজ করতে থাকার কারণেও দেখা যায় যে বাচ্চারা অনেক সময় আনডায়াগনোজ থেকে যাচ্ছে, কারণ সে পড়াশোনা তো ভালো করতে পারছে এবং আমাদের তো টার্গেট থাকে পড়াশোনা ভালো করতেছে, মোর দেন এনাফ। বাচ্চা লাফাক ধাপাক দুষ্টুমি করুক যাই করুক, ও রেজাল্ট ভালো করতেছে, তার মানে আমার বাচ্চা ভালো বাচ্চা। এবং
তারপরেও যেটা হয়, যেহেতু বাচ্চাগুলো আসলে কোনো সমাধান পায় না, এরা অ্যাকচুয়ালি স্মার্ট হয়। এরা কি করে, কোনো না কোনো একটা ভাবে তারা জিনিসটাকে ম্যানেজ করতে থাকে, তারা অল্টারনেটিভ ওয়ে খুঁজে খুঁজে লাইফটাকে ইজি করার চেষ্টা করতে থাকে, বাট তারা স্ট্রাগল করতে থাকে। হিডেন স্ট্রাগলটা নিয়ে একটা পর্যায়ে তারা বড় হয়। এবং ওই যে বাবা মাতে স্কুল কলেজ পর্যন্ত সাপোর্ট দেয়, ভার্সিটি লাইফে ওঠার পরে কি হয়, স্ট্রেস বেড়ে যায়। বয়স যত বাড়ে, আমি যত বড় হই, লাইফের স্ট্রাগল তো অত বাড়তে থাকে। ফার্স্ট ইয়ারে যতটুকু প্রেশার, সেকেন্ড ইয়ারে আরও প্রেশার, থার্ড ইয়ারে আরও প্রেশার, এরপরে চাকরি পাবো কি পাবো না, ক্যারিয়ার নিয়ে আরও প্রেশার, ইন্টার্নশিপ কই করবো, থিসিসটা কীভাবে করব, একটা হুলস্থুল অবস্থা লেগে যায়। এবং এই অবস্থার ভিতরে অন্যরা যেখানে খুব ফোকাসড হতে আগাতে পারে, এই মানুষগুলো কোনো রকম ফোকাস রাখতে পারে না। মাল্টিপল আইডিয়া চলে আসে মাথার মধ্যে, আমি এটা করবো না, আমি ওইটা করবো, আমি আজকে এইখানে যাচ্ছি তো কালকে আমি ওখানে চলে যাচ্ছি, একটার পর একটা চিন্তা আসে এবং সে কোথাও ফোকাস থাকতে পারে না, ফিক্স থাকতে পারে না। এবং আস্তে আস্তে করে তার ভিতরে এটাই ধারণা চলে আসতে থাকে, যে কথাগুলো একটু আগে বললাম, আই এম নট গুড এনাফ, আমাকে দিয়ে হচ্ছে না। এবং টিচাররাও হয়তো তার উপরে ডিসঅ্যাপয়েন্টেড, তারা হয়তো বলতেছে যে তুমি ভালো, তোমার পোটেনশিয়াল আছে, বাট এটাকে তো ব্যবহার করতে হবে, তুমি এটা ব্যবহার করো না কেন, তোমার নিজেকে নিয়ে আরেকটু কাজ করতে হবে, দেখো তোমার অন্য ফ্রেন্ডরা পারতেছে, তুমিও পারবা, তুমি চেষ্টা করো, তুমি জাস্ট তোমার নিজেকে ইউটিলাইজ করতে পারছো না, তুমি ফোকাস করছো না, তুমি কনসেন্ট্রেট করছো না, তুমি মনোযোগ দিচ্ছ না, বা তুমি আসলে হয়তো তুমি নিজে থেকে চাচ্ছ না, নিজেকে আরও পুশ করো। এবং এই কথাগুলো শোনার পরে যখন আসলে একটা স্টুডেন্ট, একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা হোক, একটা ভার্সিটির বাচ্চা হোক, যখন বের হয় এবং যদি তার সাথে তার বাবা মাও থাকে, তার জাস্ট নিজেকে ডাম্ব মনে হয় আই এম দ্য ডাম্বেস্ট এভার কিড, এবং আমার চেয়ে আসলে মানে এইরকম আর কেউ নাই আর পৃথিবীতে, আমাকে দিয়ে আসলেই কিছু হইতেছে না, বাট স্টিল চেষ্টা করে দেখি, বা আমার যেহেতু বকতেছে, সার্ভাইভালের জন্য চেষ্টা করি, এবং কোনো রকমে তারা ঝুলে থাকে। এই যে দেখেন, আমি কেন পারতেছি না, আমাকে কেন কেউ মিশতে নিচ্ছে না, এবং অদ্ভুত রকমের প্রেশার, সমাজের প্রেশার, কথাবার্তা হচ্ছে, আশেপাশ থেকে মানুষ তার উপরে কথা শোনাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট শো করছে, কি হবে? একটা পর্যায়ে তার ডিপ্রেশন ট্রিগার করবে, এংজাইটি ট্রিগার করবে। এবং এডিএইচডিতে কিন্তু ডিপ্রেশন, এংজাইটি খুবই কমন। আমরা যদি ধরে নিই যে যারা এডিএইচডি অলরেডি ডায়াগনোসিস হয়েছে, এদের ভিতরে 70% মানুষের কিন্তু ডিপ্রেশন আসে লাইফে। এবং অনেক ক্ষেত্রে যাদের হয়তো আগে থেকেই ডিপ্রেশন আছে, ডিপ্রেশনটা আগে ডায়াগনোসিস হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু 3% কেসে এডিএইচডি ডেভেলপ হয়, আমরা পরে ডায়াগনোসিস করি। সো এই জিনিসটা বর্তমানে খুব বাড়ছে, অ্যাডাল্ট এডিএইচডি ডায়াগনোসিস অনেক বাড়ছে, যে কারণে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি। এবং অনেক ক্ষেত্রে এই মানুষগুলো দেখেন, যে কথাটা বললাম, যে এনারা কোনো আসলে কাজ শেষ করে যে একটু নিজের মতো টাইম বের করবে, একটু রিল্যাক্স করে ফোকাসড ওয়েতে আবার একটা কাজ শুরু করবে, এনারা কিন্তু পারেন না। কারণ কি, ওই যে লাইফে প্রেশার বাড়তেছে, তার ডিস্ট্র্যাকশনও বাড়ছে, সে ওইটা করে করে অনেক কষ্টে হাতটা পাটটা শেষ করার পর দেখো আরেকটা প্রজেক্ট চলে আসছে। এবং আরও যে জিনিসগুলো হয়, ওনাদের ইমোশনগুলো আসলে খুবই ইন্টেন্স হয়ে যায়। অন্যরা হয়তো রিয়াকশনটা এতটুকু হওয়ার কথা, অনুভবও তারা এতটুকু করবে, কিন্তু যে মানুষটার এডিএইচডি থাকে সে কিন্তু এতখানি তীব্রভাবে অনুভব করবে। উনি হয়তো একজন এক্সট্রোভার্ট মানুষ, বাইরের মানুষদের সাথে মিশতে তার খুব ভালো লাগতেছে, কিন্তু ওই যে তার ইমোশনাল ইন্টেন্সিটিটা অনেক বেশি, রাগ বলেন, আনন্দ বলেন, দুঃখ বলেন, এ কারণে সে মানুষদের সাথে মেশার পরপরই যে 3 ঘন্টা 2 ঘন্টা পরে তার মনে হয় আমি অনেক মিশে ফেলছি, আমি আর পারতেছি না, পুরো শরীরটা একেবারে ছেড়ে দেয়। এবং সব সময় তার মনে হয় আই এম নট গুড এনাফ। কারণ কি, সে নিজেকে অলওয়েজ একজন সুস্থ মানুষের সাথে তুলনা করতে থাকে। এবং এভাবে করে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এডিএইচডির একজন মানুষের জীবনী শক্তি বলি, বা তার এনার্জি বলি, স্ট্যামিনা বলি, কিভাবে চুরি হয়ে যায়। বাট আমরা জাস্ট যেটা ফিল করতে থাকি, যে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না, আমি কেন করতেছি, অসংখ্যবার নিজেকে সেই প্রশ্নটা করে। কিন্তু সে আবার এটাও ফিল করে যে কোনো কিছু একটা মিলতেছে না আমার সাথে, কোথাও একটা গ্যাপ আছে, কেন আমি ওই ডটটা কানেক্ট করতে পারছি না, কেন আমাকে কেউ আসলে বলছে না যে আমার কি হচ্ছে। এবং এই কারণেও দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের ডিপ্রেশনটা ট্রিগার করে যায়। আর ডেফিনেটলি কাছের মানুষগুলো তো ভুল বুঝতে থাকে, এবং এটাও তাকে অনেক বেশি নিজের ভেতরে আত্মবিশ্বাসহীনতা তৈরি করে। সো কী করবেন আসলে, তাহলে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে আমি যেটা সবসময় বলি, যে দেখেন, অবশ্যই আপনাকে মেডিকেশনে যেতে হবে এবং আপনাকে কাউন্সেলিংয়ে আসতে হবে। আপনি যেই মুহূর্তে মেডিসিন অফ করবেন, আপনার সিমটম কিছু ক্ষেত্রে সাথে সাথে একেবারে রিল্যাপস করে ফেরত চলে আসতে পারে, আবার কিছু ক্ষেত্রে আপনি বেটার ফিল করতে পারেন।
কিন্তু যখন আপনি একটা কাউন্সেলিংয়ে যাবেন, একটা সাইকোথেরাপিতে যাবেন, যেটা হবে উনি আপনাকে আপনার যে হ্যাবিটগুলো আপনার জন্য প্রবলেমেটিক ওটা আপনাকে দেখায় দিবে, একই সাথে আপনাকে শেখাবে এটা কিভাবে ম্যানেজ করতে হবে। তার মানে কি, যখন আপনি কাউন্সেলিং আর মেডিসিনটা নেবেন, ব্যাপারটা এরকম, ওনারা আপনাকে মাছ ধরা শিখিয়ে দিবে যাতে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। সো এই জিনিসটা, এই জন্য কাউন্সেলিংটা খুব লঙ্গার লাস্টিং একটা ইফেক্ট আপনাকে রাখবে, কিন্তু মেডিসিনও আপনার অবশ্যই প্রয়োজন হবে। কিছু ক্ষেত্রে যাদের মাইল্ড থাকে, মডারেট থাকে, তারা মেডিসিন ছাড়াই ম্যানেজ করতে পারেন। এবং এখানে যে জিনিসটা খুব বেশি প্রয়োজন, আপনার যেহেতু ডিস্ট্র্যাক্ট হয়ে যান, আপনার কাছ থেকে যেহেতু আপনার টাইম চুরি হয়ে যায়, এনার্জি চুরি হয়ে যায়, আপনাকে সবসময় আগে থেকেই একটা টু ডু লিস্ট বা একটা প্ল্যান করে রাখতে হবে। যখন আপনি একটা টু ডু লিস্ট বা একটা প্ল্যান করে রাখবেন, বা কেউ একজন আপনাকে বলে দেবে যে আপনাকে এগুলো করতে হবে, তখন আপনার ডিস্ট্র্যাক্ট হওয়ার টেন্ডেন্সিটা থাকলেও কিছুটা কমে আসবে। এবং আরও যেই জিনিসটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আপনি কখনো একজন নিউরোটিপিক্যাল পার্সন বা একজন সুস্থ মানুষের মতো জীবনটা কাটানোর চেষ্টা করবেন না, ওনার মতো করে হ্যাবিট ফরমেশনের চেষ্টা করবেন না, ওনার মতো করে ডিসিপ্লিন ফলো করার চেষ্টা করবেন না, ওনার মতো করে লাইফে আপনি ফিট ইন হওয়ার চেষ্টা করবেন না, কারণ উনি এবং আপনার ব্রেন সেম ওয়েতে চলে না। এই একটা গ্যাপের জন্যই আপনার মনে হয় আই এম নট গুড এনাফ, এবং আমার ফ্রেন্ড বেস্ট এভার পারফরমেন্স দিচ্ছে, আমি কেন পারি না। সো আপনাকে তুলনা বন্ধ করতে হবে এবং আপনার নিজেকে জানতে হবে।